তোর কারণেই ফিরে আসা। লেখিকা ছায়ালিপি। একজন ভদ্রমহিলা তুবার দিকে আসতে আসতে বলে, বৌমাকে পেয়ে গল্প করা শুরু করে দিলা, আমাকে কেউ একবারও ডাকার প্রয়োজন মনে করলা না? অনি, ভাবি এটা মামনি। তুবা, আসসালামু আলাইকুম মা। আসমা খান, আজ আমার মন শান্ত হলো। এই মা ডাক শুনতে কতই না হাহাকার করেছি এই মা ডাক শোনার জন্য। তহিদুল খান, তোমাকে যেটা নিয়ে আসতে বলেছিলাম সেটা নিয়ে এসেছো? আসমা খান একটা বক্স ব্যাগ থেকে বের করে তহিদুল খানের হাতে দিলেন। তহিদুল খান, মা এদিকে এসো তো। তুবা কাছে গেল। তহিদুল খান বক্স থেকে দুটা বালা বের করে তুবাকে পরিয়ে দিল। তুবা, বাবা এসবের কি দরকার ছিল? তহিদুল খান, এগুলো তোমার শাশুড়ি মায়ের। তার শেষ আবদার ছিল আবরারের বউকে যেন আমি এগুলো নিজেই পরিয়ে দেই। অনি, বাবা অনেক সময় আছে, এখন ভাবি একটু ফ্রেশ হোক, অনেকটা পথ এসেছে। তহিদুল খান, হ্যাঁ। আচ্ছা মা, আবরার কই? ওকে দেখলাম না। তুবা, ও বাইরে দাঁড়িয়ে আছে, এসে যাবে। তহিদুল খান, আচ্ছা ভেতরে যা মা। আর একটা কথা, আমি যে তুই করে বলছি, কিছু মনে করিসনি তো? তুবা, না না বাবা, আমার তো খুবই ভালো লাগছে আপনি আমাকে এত তাড়াতাড়ি এত আপন করে নিয়েছেন। তুবা অনেকে নিয়ে ভেতরে চলে গেল। তহিদুল খান হুইল চেয়ারে বসে আছেন ছেলের অপেক্ষায়। একটু পরে গালিব ভেতরে প্রবেশ করলো। তহিদুল খান আজ 8 বছর পর নিজের ছেলেকে দেখছে। তহিদুল খান চোখ দিয়ে পানি ঝরছে। স্টক করার পর থেকে তহিদুল খান বাচ্চাদের মতন হয়ে গেছেন। একটুতেই কান্না করে, আবার একটুতেই বাচ্চাদের মতন জেদ করে। গালিব দৌড় থেকে তহিদুল খানকে দেখতে পেয়ে ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। কি হাল হয়েছে তার বাবার! গালিব তবুও তার কাছে গেল না, অন্য পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তহিদুল খান আবরার বলে চিল্লিয়ে হুইল চেয়ার থেকে উঠতে যাবে, তখনই মাটিতে পড়ে গেল। গালিব আব্বু বলে দৌড়ে যাচ্ছিল। হঠাৎ এক জোড়া হাত টেনে ধরল গালিব চেয়ে দেখে তার ফুপি রূপা চৌধুরী। গালিব, ফুপি কি করছো? রূপা চৌধুরী, কেন যাচ্ছিস ওই লোকটার কাছে? তুই না খুব ঘৃণা করিস? আজ 5টা বছর ধরে তোর জন্য কান্না করতে করতে এই অবস্থা হয়েছে তোর বাবার। এতদিন রাগ করেছিলি, আর এখন একটু পড়ে যাওয়াতে কষ্ট হচ্ছে? গালিব, ফুপি প্লিজ যেতে দাও, আব্বু পড়ে গেছে। রূপা চৌধুরী ছেড়ে দেয়। গালিব দৌড়ে যায় তহিদুল খানের কাছে। গিয়ে আব্বু কথা বলো। আব্বু আমি এসেছি। চোখ খুলে আমি এসে পড়েছি। তহিদুল খান অজ্ঞান হয়ে গেছেন। সবাই মিলে ধরাধরি করে তহিদুল খানকে ভেতরে নিয়ে শুইয়ে দেয়। অনি তুবা জানতে পেরে তারাও দেখতে এসেছে। তুবা এসে দেখে গালিব তহিদুল খানের হাত চেপে ধরে আছে, আর চোখ লাল হয়ে গেছে অতিরিক্ত টেনশনের জন্য। গালিবের এক কাজিন ডাক্তার হওয়ায় চেক আপ করে বলে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে মনে হয় এমনটা হয়েছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। রুম ফাঁকা করতে বলল। সবাই রুম থেকে বেরিয়ে গেল। গালিব এখনো বসে আছে। তুবা আর অনি এখনো ট্রমার মধ্যে আছে। কি হচ্ছে এইসব? গালিবকে অনি অনেক বুঝিয়েছে আব্বুর সাথে কথা বলার জন্য, কিন্তু সে কোনোদিন কথা শোনেনি। তুবাও ভাবছে আজ কালকে ওই বাড়ির কথা বলার পর কথাই বলেনি। আজ এমন কি হলো যে সে নিজে বাবার জন্য এত মরিয়া হয়ে উঠল? 1 ঘন্টা পরে তহিদুল খানের হুঁশ আসে। চোখ বন্ধ করে বলে উঠল, আবরার। গালিব ডুকরে কেঁদে ওঠে, আব্বু আমায় ক্ষমা করে দিও। আব্বু আমি বুঝতে পারিনি তুমি এতটা অসুস্থ। তহিদুল খান, আবরার, বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের সময় দিতে পারিনি। এখন বুঝতে পারি আমি যখন একা থাকি, আমাকে মাফ করে দিস।
গালিব তহিদুল খানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তহিদুল খানও ছেলেকে ফিরে পাবার খুশিতে কান্না করে দেয়। তহিদুল খান আবরার বাবা থাক, আর আমরা কান্না করব না। আজ আমরা এই খুশির দিনে কান্না করব না। হ্যাঁ রে, তুই এত সুন্দর বৌমা কোথায় পেলি? গালিব: বাবা, তোমার ছেলেকে কি তোমার সুন্দর মনে হয় না? তহিদুল: তুই তো সুন্দর বাবা, ঠিক তোর মায়ের মতন দেখতে। তবে যাই বলিস বৌমা মাশাআল্লাহ অনেক গুণবতী। আমি মনে করি আজ বৌমার জন্য আমি তোকে ফিরে পেয়েছি। আসমা খান রুমে প্রবেশ করলেন। গালিব দাঁড়িয়ে সালাম দিল আসমা খানকে। আসমা খান: এতদিনে মনে পড়লো মামুনির কথা? গালিব চুপচাপ আছে। তহিদুল খান বলল, থাক, এ বিষয়ে আর কিছু বলো না ওকে। তহিদুল খান: আবরার যা বাবা, ফ্রেশ হয়ে নে। গালিব চলে গেল রুমে, গিয়ে ফ্রেশ হয়ে নিল। একটু পরে তুবা আসলো। আজ গালিব অনেক খুশি, তাই তুবার আসার সাথে সাথে দৌড়ে তুবার কাছে গিয়ে তুবাকে জড়িয়ে ধরতে চেয়েও ধরল না, কাল রাতের কথা মনে পড়ে যাওয়ার কারণে। দূর থেকেই বলল, আজ আমি অনেক অনেক খুশি, আমার বাবাকে আমি ফিরে পেয়েছি। তুবা: আমি চাই আপনি সবসময় এমন হাসি খুশি থাকুন। আপনার কি ক্ষুধা পেয়েছে? তুবা: না, আব্বুর সাথে একসাথে আজ তুমিও খেয়ে নিও। তুবা আর কিছু না বলে চলে গেল। তুবার মন খারাপ। কাল থেকে গালিব আর তার সাথে দুষ্টুমি করে না, কেমন প্রফেশনাল জামাইয়ের মতন আচরণ করছে। তুবা এক মনে হাঁটার কারণে কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে কেউ হাতটা টেনে ধরে। ছেলেটা তুবার পাশে একভাবে তাকিয়ে আছে। তুবা: হাত ছাড়ুন আমার। ছেলেটা: সরি, আসলে আমি দেখতে পাইনি। আপনার কোথাও লাগেনি তো? তুবা একটু জোরে করে হেসে উত্তর দিল, ইটস ওকে, লাগেনি আমার। গালিব রুম থেকে বেরিয়ে দেখে তুবা একটা ছেলের সাথে হেসে কথা বলছে। গালিব তুবার হাত টেনে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। গালিব: তোমাকে কতবার বলেছি যে ছেলেদের থেকে দূরে থাকবে, কথা কানে যায় না? এই মেয়ে, ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে কেন? তুবা: আমি কথা বলতে চাইনি, আসলে ধাক্কা লেগে গেছিল তাই। গালিব: ধাক্কা লেগেছিল মানে? কোথায়? ওই দেখি কোথায় টাচ হয়েছে। যাও, এক্ষুনি গোসল করবে, আর এই কাপড়গুলো ফেলে দিবে। না, আমাকে দিবে। তুবা কিছু না বলে চলে গেল। মনে: মানুষটা এমন কেন? গালিব গিয়ে মনিকে জিজ্ঞাসা করলো, ওই ছেলেটাকে দেখিয়ে কে ওই ছেলেটা? মনি: ওইটা মৌয়ের বন্ধু। কেন, কিছু করেছে কি? গালিব: না, কিছু না, আমার কলিজায় হাত দিয়েছিল একটু। গালিব চলে গেল তহিদুল খানের কাছে। গালিব: বাবা কি করো? তহিদুল খান: আয় বাবা, ভেতরে আয়। এই তো বসে আছি। গালিব: খেয়েছো তুমি? তহিদুল খান: না, এখনো খাওয়া হয়নি। গালিব: চলো আজ একসাথে খাবো। রূপা চৌধুরী দুই বাপ ছেলের ঢং দেখে বলে ওঠে, দুই বাপ বেটার ঢং দেখে বাঁচি না। কে বলবে কালকেও ছেলে বাপের মুখ দেখতে চাচ্ছিল না। তহিদুল খান: আহ রূপা, বাদ দে তো এইসব কথা, চল খাওয়ার করা যাক। আজ সবাই মিলে একসাথে খাবো। তহিদুল খান একটা চেয়ার টেনে বসে গালিবকে ডাকলো। তহিদুল খান: আবরার বাবা, আয় আমার পাশে বস। গালিব গিয়ে তার বাবার পাশে বসলো। কিছুক্ষণ পরে তুবা আর অনি আসলো। তুবা গালিবের সামনাসামনি বসলো। তুবার পাশের চেয়ারটা ফাঁকা ছিল, তাই পাশের চেয়ারটায় ওই ছেলে এসে বসে পড়লো। গালিবের মাথা গরম হয়ে গেল, কিন্তু তহিদুল খান থাকায় গালিব কিছু বলল না। অভি তুবার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি অভি। আপনার নামটা যেন কি? তুবা একবার গালিবের পাশে দেখে তার আত্মা চমকে উঠল। মনে হচ্ছে তুবাকে এখনই কাঁচা
কাঁটা চামচ দিয়ে কেটে খেয়ে নেবে। তুবা, অনি তুমি এ পাশে বসো, এ পাশে আসবে প্লিজ। অনি, কোনো সমস্যা হলো? কেন কোনো সমস্যা হলো? গালিব, এত প্রশ্ন করছিস কেন? যেটা বলছি সেটা শোন। তহিদুল খান, আবরার এইভাবে কেন কথা বলছো? গালিব, সরি বাবা। সবাই খাওয়া শেষ করে রেস্ট নেওয়ার জন্য গেল। গালিব রুমে শুয়েছিল। সেই সময় গালিবের ফুপির ছেলে মাহিন এসে ধপ করে শুয়ে পড়ল। গালিব ভ্রু উঁচিয়ে বলল, তুই এখানে কেন? মাহিন, বারে আমার ঘরে আবার আমাকেই বলছিস আমি এখানে কেন? ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। গালিব কিছু না বলেই উঠে চলে গেল। বিকেলে হলুদের অনুষ্ঠান শুরু হলে সবাই রেডি হচ্ছে। তুবাও শাড়ি পরে হালকা মেকআপ করে হিজাব পরে নিল। অনি এসে, অনি ভাবি আমাকে একটু হিজাব পরিয়ে দিবে? তুবা, তুমি হিজাব পরবে? অনি, তোমার ভাইয়ের মতন হতে চাই, তাহলে যদি একটু ভাও দেয়। তুবা অনেকে হিজাব পরিয়ে দিল। তুবা গেল গালিবের কাছে। এসে, তুবা কেমন লাগছে আমাকে? গালিব অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল। গালিব, এত কাছে এসে এভাবে জিজ্ঞাসা করছো কেমন লাগছে? নিজেকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে। গালিব 2 পা পিছিয়ে গেল। তুবা 2 পা এগিয়ে আসলো। গালিব তুবার ভাব দেখে বুঝতে পেরে বলল, গালিব কাছে আসবে না, পরে আমি কিছু করলে তখন ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিবা। তুবা, আমার ইচ্ছে যখন যা মনে চাই তাই করব। তুবা গালিবের কাছে এসে পা উঁচু করে কিস করবে, এমন সময় মাহিন চলে আসে। মাহিন, সরি ভাবি, ভুল সময় চলে এসেছি। তুবা লজ্জা পেয়ে দৌড়ে চলে যায় রুম থেকে। গালিব, আসার আর সময় পেলি না? মাহিন, ভাই আমি কি জানি তোমরা রোম্যান্স করছো, আর করলেও দরজাটা তো লক করবে। হলুদের অনুষ্ঠান শুরু হলে গালিব তুবাকে ডেকে বলে, গালিব ভুলেও ডান্স করতে যাবে না বউ, আর যদি যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুবা দুষ্টুমি করে বলে, কি করবেন শুনি একটু? গালিব, সেটা আমার কথা খেলা হলেই বুঝতে পারবে। গালিব চলে গেল মাহিনদের পাশে। গালিব আর মাহিন সেম বয়সী, কিন্তু গালিব তেমন মেশে না মাহিনদের সাথে, কারণ মাহিন একটু চিপকু টাইপের। মৌ কোথা থেকে এসে বলতে লাগলো, মৌ, গালিব ভাই আপনাকে আম্মু ডাকছে। গালিব, কোথায় ফুপি? মৌ, আম্মু বাড়ির ভেতরে। গালিব ভেতরে চলে গেল। মৌ এবার তুবাকে কিছু একটা বলে তুবা ভেতরে যেতে লাগলো। হঠাৎ অভির সাথে ধাক্কা লাগে। অভি, সরি, আমি দেখতে পাইনি। আসলে আজ আপনাকে দেখার পর থেকে আমার মাথা ঠিক কাজ করছে না। তুবা ওইখান থেকে যেতে চাইলে দেখে তার শাড়ি আটকে গেছে অভির শাড়িতে। তুবার শাড়ি ছাড়ানোর চেষ্টা করছে। অভি তুবার কাছে চলে এসে তুবাকে টাচ করবে, এমন সময় তুবার শাড়ি ছাড়িয়ে চলে যায়। তুবা বাড়ির ভেতরে চলে যায়। গালিব তার কুকুর কাছে গিয়ে বলে, কুকুর ডেকেছো? রূপা চৌধুরী, ডেকেছিলাম মনে হয়, আমার মনে পড়ছে না। গালিব, আচ্ছা ফুপি, মনে পড়লে বলিও। গালিব চলে যাচ্ছিল, এমন সময় নোটিফিকেশন আসে গালিবের ফোনে। বের করে দেখে সাথে সাথে ঘুমন্ত শরীরের রাগগুলো মনে হচ্ছে জেগে উঠেছে। গালিব চোখ লাল করে বাড়ির ভেতর থেকে বেরিয়ে হলুদের স্টেজে আসলো। তুবাকে দেখতে না পেয়ে অনিকে জিজ্ঞাসা করলো। অনি বলল ভেতরে যেতে দেখেছে। গালিব বাড়ির ভেতরে গিয়ে তুবাকে খুঁজতে লাগলো। তুবার খোঁজ পেয়ে ঠাস করে তুবার গালে একটা চড় মেরে দিল। তুবা অবাক হয়ে চেয়ে আছে গালিবের দিকে। তুবার কান্না চলে আসে। গালিবের
মারাতে। গালিব ফোন বের করে। গালিব, এসব কি? কতবার বলতে হবে তোমাকে? আমি টাচ করলে কান্না আসে। আর এই ছেলেটা কি করছিল তোমার সাথে? তুবা পর্দার আড়ালে কারোর পা দেখতে পায়। তুবা পা দুটো উঁচু করে গালিবের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। 5 মিনিট কিস করে তুবা গালিবকে ছেড়ে দেয়। তুবা, আপনি আমার প্রথম এবং আমার শেষ, যাকে আমি আমার সবটা উজাড় করে দিতে চাই। ভালোবাসি আপনাকে। তুবা গালিবের এমন করা কাণ্ডে স্ট্যাচু হয়ে আছে। তুবা, আপনার দুষ্টুমিগুলো অনেক মিস করি। চাই না আমার রোবট হাজবেন্ড, আমার নটি হাজবেন্ড। কি লিখেছে এটা? অনেক মিস করি। চাই না আমার রোবট হাজবেন্ড, আমার নটি হাজবেন্ড আমায় ফিরাতে চাই। তুবা আবার গালিবকে কিস করতে থাকে। গালিব এবার রেসপন্স করে। গালিবকে স্টপ করে দিল তুবা। গিয়ে মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে আসলো জোরে। গালিব এসে তুবাকে জড়িয়ে ধরলে তুবা সরে দাঁড়ায়। গালিব, এবার কি হলো সুইটহার্ট? এত মুড সুইং হয় কেন? তুবা, আপনার ফোনটা দেখি। গালিব ফোন বের করে দিল। তুবা যেটা ভাবছিল সেটাই সত্যি। তুবা গালিবকে বলে, আচ্ছা আপনি স্টেজ থেকে চলে এসেছিলেন কেন? গালিব, মৌ বলল ফুপি ডাকছে তাই চলে আসলাম। তুবা গালিবের সামনে ফোন ধরে বলল, এটা কে সেন্ড করেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়? গালিব, এটা তো মৌয়ের ছবি মনে হচ্ছে। তুবা বলে, জি, আর আমাকে সেই মই বলেছিল আপনি আমাকে ডাকছেন, তাই আমি তাড়াহুড়ো করে এসেছিলাম। আর তখন ওই ছেলের সাথে আমার ধাক্কা লাগে, কিন্তু শাড়িতে ঘড়ি কিভাবে লেগেছে সেটা বুঝতে পারিনি। রোমান্টিক স্পেশাল। গালিব সবকিছু বুঝতে পেরেছে। এদিকে তুবা রেগে ঘর থেকে বেরিয়ে গেল। গালিব বুঝতে পারছে তার লিটল বার্ড রেগে গেছে। গালিব পিছন দৌড়ে যায়। সুইটহার্ট, সরি, আমি আসলে। তুবা, আপনি সবসময় আমাকে মারেন, কিছু না বুঝেই মারেন, ক্লাসেও মারেন, বাড়িতেও মারেন। গালিব তুবাকে জড়িয়ে ধরে। গালিব, সরি সুইটহার্ট, আর এমন হবে না। রূপা চৌধুরী, গালিব তুবাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। তুবা লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নেয়। রূপা চৌধুরী, আপনার হলুদ এখন দিবি? অনুষ্ঠান তো প্রায় শেষ। আপনার হলুদ কখন দিবি? অনুষ্ঠান তো প্রায় শেষ। গালিব, যাচ্ছি ফুপি। রূপা চৌধুরী চলে গেল। তুবাও পেছন যায়। গালিব তুবার যাওয়ার পিছে গিয়ে আসে। এই লিখিকা লিখেছে কি আল্লাহ, পড়তে আমার এত কষ্ট হচ্ছে। রূপা চৌধুরী চলে গেলে তুবাও পিছু যায়। গালিব তুবার যাওয়ার পিছে গিয়ে আসে। তুবা একবার পিছু ফিরে চাইলে গালিব ফ্লাইং কিস দিয়ে চোখ মেরে দেয়। তুবা, অসভ্য লোক একটা, নিজের লজ্জার মাথা খেয়েছে, সাথে আমারটাও খাচ্ছে। সুন্দরভাবে হলুদের প্রোগ্রাম শেষ হলো। গালিব নিলয়ের একটা অ্যাড্রেস সেন্ড করলো। গালিব, এই যে মিস্টার অভি, একটু এদিকে শুনবেন, আপনার একটু হেল্প প্রয়োজন। অভি, জি ভাইয়া বলুন। আমার সাথে একটু বাইরে যেতে হবে। আসলে অনেক দিন আগে এসেছিলাম তো, তাই ভালো করে কিছু চিনছি না। অভি, আচ্ছা চলুন, সমস্যা নেই, আমি সব রাস্তা চিনি। গালিব অভিকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে গেল। যেতে যেতে গালিব অভিকে একটা ক্যান দিয়ে বলল, নাও। অভি ক্যান নিয়ে খাওয়া শুরু করলো। গালিব, তোমার বাসায় কে কে আছে? গালিব,
অভি, আমি, আব্বু, আম্মু। গালিব, আর কেউ নেই? অভি, না। গালিব মনে মনে বলল, এই জন্যই এতটা বিগড়ে গেছে। তোমার বাবা কি করে? গালিব, একে কোম্পানিতে আছেন। গালিব চাপা হেসে চুপ করে থাকলো। অভি আস্তে আস্তে চোখ বুজে আসছে। একটা অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে অভি। সামনাসামনি বসে আছে গালিব, হাতে হকি স্টিক নিয়ে। গালিব এক গ্লাস পানি নিয়ে অভির দিকে ছুঁড়ে মারে। অভির জ্ঞান ফিরলে দেখে সে চেয়ারের সাথে বাঁধা। গালিব, ব্রো, ঘুম কেমন হলো? সরি, বেডের ব্যবস্থা করতে পারিনি। অভি গালিবকে দেখে আত্মা কেঁপে উঠে, চোখ মুখ লাল হয়ে আছে। অভি, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? গালিব, কারণ তুমি আমার কলিজায় আঘাত করেছো ব্রো। অভি, ভাইয়া বিশ্বাস করুন, গালিব, স্টপ। আমি তোমার মুখে আমার বউয়ের নাম শুনতে ইচ্ছুক না। অভি, ভাইয়া, আমি এইসব মৌকে পাবার জন্য করেছি। মৌ আমাকে বলেছে এসব করতে। গালিব, তুমি যেমন মৌকে ভালোবেসে আমার বউকে ডিস্টার্ব করেছো, ঠিক সেইভাবে আমিও এখন তোমাকে একটু একটু করে তোমাকে তার শাস্তি দেব। গালিব একটা গ্লাস দিয়ে অভির আঙ্গুলে চেপে দেয়। অভির ব্যথায় চিল্লিয়ে উঠে অজ্ঞান হয়ে যায়। গালিব আবার জ্ঞান ফেরায়। গালিব, তুমি একবার না, দুবার না, তিনবার না, তুমি আমার বউকে অনেকবার ডিস্টার্ব করেছো। প্রথমবার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরের দুইবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। অভি, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিন আপনার বউ কেন, অন্য কোনো মেয়ের দিকেও চোখ তুলে চাইবো না। গালিব, এত তাড়াতাড়ি কিসের ব্রো? আগে একটু আপ্যায়ন করি। গালিব হকি স্টিক দিয়ে আঘাত করা শুরু করলো। একের পর এক আঘাত করেই যাচ্ছে। তারপরে একটু থেকে গালিব, এই হাতটা আমার বউকে টাচ করতে চেয়েছিল, তাই না? হকি স্টিকের কয়েকটা ক্রস দিয়ে দিল অভি, আবার অজ্ঞান হয়ে গেল। গালিব এবার মাথায় মারার জন্য হাত উঠিয়েছে। নিলয় পেছন থেকে এসে গালিবকে জাপটে ধরে। নিলয়, ভাই থাম, ছেলেটা মরে যাবে। ও শাস্তি পেয়েছে, ছেড়ে দে এবার। গালিব, আমার যে মন ভরছে না। নিলয়, তুই দিন দিন সাইকো হয়ে যাচ্ছিস। গালিব, ওই ছেলের জন্য আমার লিটল বার্ড কান্না করেছে, আর তুই বলছিস আমি সাইকো হয়ে যাচ্ছি? হ্যাঁ, তাহলে আমি সাইকো। আমার লিটল বার্ডের দিকে যে চোখ তুলে তাকাবে, তাকে আমি ধ্বংস করে দেব। নিলয়, তুই ওকে যেভাবে মেরেছিস, শেষে পুলিশ কেস হয়ে যাবে। আর অনেক মেরেছিস। আগে দেখ 1 মাস হসপিটালের বেড থেকে উঠতে পারে কিনা। গালিব, না, আমার কালকে ওকে বিয়ে বাড়িতে লাগবে, যেভাবেই হোক। তুই ওকে হসপিটালে নিয়ে যা, আর কালকের ভেতরে যেভাবেই হোক ওকে সুস্থ করে বিয়েতে নিয়ে আসবি। যত টাকা লাগে লাগুক, ভালো ডাক্তার দেখিয়ে কাল ঠিক 12টার মধ্যে নিয়ে আসবি। নাও গো। নিলয় অভিকে নিয়ে চলে গেল। গালিব বেরিয়ে আগে শপিং মল থেকে সেম ড্রেস কিনে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গেল বিয়ে বাড়িতে। রাত 10টা বাজে। আগে গালিব তৌহিদ খানের কাছে গেল। তৌহিদ খান, কোথায় গিয়েছিলি বাবা? কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরছিস না। গালিব ফোন হাতে নিয়ে দেখে অনি, তৌহিদ খান, নিলয় অনেকবার ফোন করেছে। গালিব, ফোন সাইলেন্ট ছিল বাবা, তাই বুঝতে পারিনি। তৌহিদ খান, আচ্ছা, এখন ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি ঘুমানোর সময় হয়ে গেছে আমার। গালিব, আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়ো। গালিব রুম থেকে বের হয়ে আসলো। সামনে
তুবা আসছে। গালিবকে দেখে তুবা ঘুরে চলে যাচ্ছিল। গালিব, বউ বউ কই যাচ্ছে বউ, কই যাচ্ছ বউ? সরি বলছি তো। এত রাগ কেউ করে? তুবা, নিজে যখন রাগ করেন তখন তো কোনো কিছু মনে থাকে না। গালিব, সরি বউ, এবারের মতন সরি। তুবা, তার মানে আপনি আবার আমাকে মারবেন? গালিব, ওমা, আমি আবার কখন বললাম মারবো? তুবা, রাস্তা ছাড়েন, আমাকে যেতে দিন। গালিব, চলো তো, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, কালকে আমার ঘুম হয়নি। তুবা, কাল না ওই ঘরে ঘুমাতে গিয়েছিলেন? গালিব, পাশে বউ থাকলে কি আর ঘুম হয় সারা রাত? আমার সুইটহার্টকে দেখেই পার করে দিয়েছি। তুবা, তো যান, ঘুমান, আমিও ঘুমাতে গেলাম। গালিব, তুমি আমার সাথে ঘুমাবে? চলো তো। গালিব তুবার হাত ধরে। তুবা, এটা আপনার বাড়ি না, বুঝেছেন? বুঝেছেন যে আপনার ইচ্ছা চলবে। রূপা চৌধুরী, আবরা বাবা, তুই কই গিয়েছিলি? আয় খেয়ে নে। সবাই খেয়ে শুয়ে পড়েছে। তুবা এই ফাঁকে চলে যায়। গালিব ফুপিকে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। রুমে এসে দেখে মাহিন শুয়ে আছে। গালিব, এখান থেকে যা, আমি ঘুমাবো। মাহিন, তুমি ঘুমাবে, ঘুমাও, আমি কেন যাব? গালিব, তুই জানিস না আমি কারোর সাথে রুম শেয়ার করি না? মাহিন, আমিও আমার রুম ছাড়া ঘুমাতে পারি না ভাই। গালিব রুম থেকে বের হয়ে ফুপি ফুপি করে ডাকা শুরু করে। রূপা চৌধুরী, কি হয়েছে বাবা, ডাকছিস কেন? গালিব, তোমার ছেলেকে অন্য রুমে ঘুমাতে বলো, তুমি জানো আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। রূপা চৌধুরী, মাহিন, তোকে না বলেছি তুই নিচের রুমে ঘুমাবি, তাহলে আপনাকে জ্বালাচ্ছিস কেন? রূপা চৌধুরীর কথা শুনে গালিব মাহিনের দিকে চোখ রাঙায়। মাহিন, সরি ভাই, অনেক বছর পর তোমার সাথে দেখা, তাই একটু মজা করে নিলাম। মাহিন রূপা চৌধুরীর সামনে দিয়ে বেরিয়ে গেল। রূপা চৌধুরী, নেই, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করি। নিলয় ফোন দিল। গালিব, হ্যাঁ বল, কি খবর ওইদিকে? নিলয়, অবস্থা বেশি একটা ভালো না, হাতের অবস্থা অনেক খারাপ। গালিব, বাকি সব কিছু ঠিক আছে তো? কাল যেন আমি ওকে বিয়ে বাড়িতে পাই। তোকে কিছু জিনিস বলছি মেসেজে, সেগুলো ঠিক মতো শুনবি। নিলয়, আচ্ছা, তবে একটা কথা বলি, বেশি বাড়াবাড়ি করিস না দোস্ত। গালিব, টেনশন নিস না, আমি কাল একটা ভালো কাজ করব। গালিব আরো কিছু কথা বলে ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। গালিব খাবার শেষ করে 3টা ক্যান নিয়ে মৌয়ের রুমে গেল, যেখানে তুবা আর অনি আছে। গালিব তুবাকে একটা ক্যান দিয়ে তারপরে অনিকে দিল একটা। মৌয়ের মনে হচ্ছে কেমন চিন্তিত। গালিব, এটা খা, তাহলে টেনশন কমবে। মৌ গালিবের কাছ থেকে ক্যান নিয়ে খাওয়া শুরু করলো। অনি, ভাইয়া হঠাৎ আমাদের ট্রিট দেওয়ার কারণ জানতে পারি? গালিব, বাইরে গিয়েছিলাম, তাই মনে হলো তোদের জন্য কিছু নিয়ে আসি। আচ্ছা তোরা থাক, আমি বাকিগুলো বাড়ির সবাইকে দিয়ে আসছি। গালিব বের হয়ে গেল। মনির রুমের দরজা ঠক ঠক করে। মনি, দরজা খোলা আছে, চলে আসো ভেতরে। গালিব 2টা ক্যান নিয়ে এসেছে, একটা নিজের জন্য আর একটা মনির জন্য। এসে দেখে মনির আরো 2জন বান্ধবী আছে। গালিব, সরি, আমি তো জানতাম না আপনারা আছেন, তাই আমি 2টাই নিয়ে এসেছি। তা আপনারা নিলে আমি আরো নিয়ে আসছি। মনি, আনতে হবে না, আমি এখন খাবো না। আর কিছু এটা দিয়ে দিচ্ছি। তুমি কি কিছু বলবে ভাইয়া? গালিব, না, ভাবলাম তুই একা আছিস তাই এসেছিলাম, থাক তাহলে আমি যাই। মনির বান্ধবী, কেন ভাইয়া, আমরা থাকলে কি সমস্যা? আমাদের সাথে না হয় গল্প করুন। গালিব, আপনারা কথা বলুন, আমার কাজ আছে। গালিব চলে আসে। মনির এক বান্ধবী বলে ওকে, ওই ছেলেরে এত সুন্দর হ্যান্ডসাম ড্যাশিং ছেলে এতক্ষণ কোথায় ছিল?
মনি, আমার মামাতো ভাই। তুই আসার আগে ভাইয়া কোথায় বেরিয়ে গিয়েছিল? একটু আগেই এসেছে মনে হয়। মনির বান্ধবী, আমি তো ফিদা হয়ে গেছি তোর মামাতো ভাইয়ের প্রতি। মনি, ফিদা হয়ে লাভ নাই, ভাইয়ার একটা মিষ্টি বউ আছে। মনির বান্ধবী, দিলি তো মনটা ভেঙে। গালিব চলে গেল ময়ের রুমে। অনি আর মৌ কেমন ঘুমে ঢুলে যাচ্ছে, ধুলো হয়ে গেছে। তুবা তার আব্বা আম্মার সাথে কথা বলছিল। কথা বলা শেষ করেই দেখে দুইজন ঘুমিয়ে গেছে। এবার গালিব পিছনে দাঁড়িয়ে আছে। তুবাকে গালিব বলল, বউ চলো ঘুমাবো। গালিব, যাব না আমি আপনার সাথে। গালিব আর কিছু না বলেই তুবাকে কোলে তুলে নিল, মাহিনের ঘরের দিকে গেল। তুবা, পাগল হয়েছেন কি আপনি? বাড়ি ভর্তি লোকজন, আর এইসব কি করছেন? আচ্ছা, বুঝতে পেরেছি কি লিখেছে। পাগল হয়েছেন কি আপনি? বাড়ি ভর্তি লোকজন, কি করছেন এসব? সুইটহার্ট, গালিব, সুইটহার্ট ডোন্ট টক প্লিজ। তুবা ভয়ে ঘেমে যাচ্ছে। বসন্তের মাঝে তেমন গরম নেই, তবুও তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। গালিব, সুইটহার্ট ভয় পাচ্ছ কেন? বিকেলে কি বলেছিলে মনে নেই? তুবা, বলেছিলাম তো। ভাবিনি আজ আমার সাথে কাল রাত্রে দেখা হবে। তুবা ধরা গলায় বলল, আপনাকে আমার ভয় লাগে। গালিব, কেন সুইটহার্ট, আমি কি ভূত যে ভয় পাচ্ছ? হাসতে হাসতে বলল গালিব। তুবা, আপনি ওইসব করার সময় বেসামাল হয়ে যান, আর তখন আমার অনেক ব্যথা দেন। রুমের কাছাকাছি আসতেই তুবা হাত পা ছাড়াতে লাগলো। গালিব রুমে এসে তুবাকে নামিয়ে দিল। গালিব তার হাত দিয়ে তুবার গাল স্পর্শ করেই বলল, তাহলে সুইটহার্ট? আই কান্ট প্লিজ বলে গালিব ঠোঁটে ঠোঁট চেপে ধরল তুবার। তুবা ছাড়া পাবার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, কিন্তু গালিবের বলিষ্ঠ দেহের কাছে হার মেনে গেল। গালিব উন্মাদের মতন তুবার ঠোঁটে নিজের দখলে নিতে ব্যস্ত। গালিবের হাত বিচরণ করে যাচ্ছে তুবার শরীরে। তুবা যেন এই স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। ঠোঁট ছেড়ে গলা, পিঠ, বুকে চুম্বনে ভরিয়ে দেয়। তুবা ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। গালিব আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে যাচ্ছে তুবাকে নিয়ে। তুবাকে বেডে শুইয়ে দিয়ে গালিব নিজের শার্ট খুলে দিল। তুবার জামায় হাত দিলে তুবা গালিবের হাত ধরে নেয়। তুবা, আজ এসব থাক না প্লিজ। গালিব, ডোন্ট টক সুইটহার্ট। গালিব তুবার কোনো কথা শুনল না। গালিব আবার তুবাতে মগ্ন হলো। গালিব যেন আজ আরো বেশি বেসামাল হয়ে পড়েছে। গালিবকে সামলাতে হিমশিম খাচ্ছে তুবা। গালিবের প্রতিটি স্পর্শের সুখের থেকে যন্ত্রণা দিচ্ছে বেশি। তুবা আজ সহ্য করতে না পেরে কান্না করে দেয়। গালিবের সেদিকে কোনো হুঁশ নেই। উন্মাদের মতন তুবার ছোট্ট শরীরের বিচরণ চালিয়ে যাচ্ছে। তুবা গালিবের প্রতিটি কামড়ে তুবা গুঙ্গিয়ে উঠছে। রাত যত গভীর হচ্ছে গালিব ততই বেসামাল হচ্ছে। তুবা এই তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছে না, তাই হাত দিয়ে বারবার গালিবকে ছাড়ানোর পিঠার চেষ্টা করছে। গালিব কিছুটা বিরক্ত হয়ে তুবার হাত দুটো ওড়নায় দিয়ে বেডের সাথে বেঁধে দিল। গালিব, সুইটহার্ট সরি, তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করছো তাই এটা করলাম। গালিব আদরে আদরে ভরিয়ে দিচ্ছে তুবাকে। তুবা এত ছটফট করছে, কিন্তু গালিব ছাড় দেয়নি। গালিব একবার তুবার পানে চেয়ে আবার তুবাতে ডুব দিল। তুবা
ডাকলো গালিবকে। গালিব কাছে এসে দেখে তুবার গাল বেয়ে পানি ঝরছে। গালিব সেই পানিটুকু চুষে নিল। গালিব, সুইটহার্ট, বাধা দিও না, যত বাধা দিবে তত বেশি বেসামাল হয়ে যাব আমি। তুবা কিছু বলতে চাইলে গালিব ঠোঁট দখল করে নিল। গালিবের এই উন্মাদনা আর নিতে পারছে না তুবা। সে ক্লান্ত হয়ে যায়, কিন্তু গালিব ক্লান্ত হয়নি। এভাবে রাত 2টা পর্যন্ত মধুর মিলন হওয়ার পর গালিব ব্ল্যাঙ্কেট টেনে তুবাকে শুইয়ে দিলে নিচে পড়ে থাকা টি-শার্ট পরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গালিবের কাজিন ডক্টর সাদের কাছ থেকে পেইনকিলার নিয়ে মোয়ের রুম থেকে তুবার এক সেট কাপড় নিয়ে রুমে চলে আসলো। তুবা কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। গালিব তুবাকে ছুতে গেলে তুবা বলে, ছোবেন না আমায়। গালিব, সুইটহার্ট, তুমি কি চাও আমি তোমাকে আরো আদর করি? যদি সেটা না চাও তাহলে আমি যা করছি করতে দাও। গালিব তুবাকে নিয়ে শাওয়ারে চলে গেল। শাওয়ার শেষ করে কোলে করে বেডে বসিয়ে দিয়ে পেনকিলার খাইয়ে দিল। তুবা কিছু না পরে চুপ থাকলো। গালিব লাইট অফ করে তার বাহুতে তুবাকে নিয়ে ঘুমিয়ে পড়লো। সকাল 7টায় গালিব তুবার ঘুম ভেঙে যায় কারোর কান্নার আওয়াজে। তুবা তড়িঘড়ি করে উঠে পড়ে। বাইরে গিয়ে দেখে মো কান্না করছে, এক হাতে তার লম্বা বিনুনি। তুবা, এ কি অবস্থা? কি এত সুন্দর চুলগুলো কেটে দিল? রূপা চৌধুরী, কি যে করে এই বিয়ে বাড়িতে কে এ কাণ্ড করে গেল? তার কোনো কোন ঘুম ঘুমিয়েছিলি যে তোর চুল কেটেছে তবুও টের পাসনি? তুবা, আমি সেই রাত্রি 11টায় ঘুমিয়েছি, তারপরে আর কিছুই টের পাইনি। গালিব, কি হয়েছে? এত হইচই কিসের ফুপি? রূপা চৌধুরী, দেখ না বাবা, কে যেন মোয়ের চুলগুলো কেটে দিয়েছে। গালিব, এখন কান্না করে কি কিছু হবে? ফুপি, যা হওয়ার হয়ে গেছে, এখন আফসোস করে লাভ নেই। বিয়ের বাড়ির মজা নষ্ট করো না তো। যে যার কাজে যাও। সবাই সবার কাজে চলে গেল। তুবা অনির সাথে চলে গেল সেখানে শুধু গালিব আর মো দাঁড়িয়ে আছে। গালিব, নেক্সট টাইম আমার কলিজায় হাত দেওয়ার আগে 10 বার ভেবে তারপরে সিদ্ধান্ত নিবি। না, আমার কলিজা আর কোনোদিন চোখ তুলে তাকালে জানে মেরে ভ্যানিশ করে দিব। একবারও ভাববো না তুই আমার ফুপির মেয়ে। মো, ভাইয়া, তুমি আমার চুল কেটে দিয়েছো? গালিব, এখনো মনে কোনো সন্দেহ আছে? প্রিয় জিনিস হারানোর কষ্টটা বোঝ একটু। যেটা বলছি সেটা মাথায় ঢুকিয়ে নে। আমি বারবার রিপিট করবো না। গালিব চলে গেল। মো কান্না করছে তার শখের চুলের জন্য। গালিব তহিদ খানের কাছে গেল। গালিব, আব্বু, কি করো? তহিদ খান, আয় বাবা, কাছে আয়, বস এখানে। গালিব বসলো। আব্বু, তুমি কোনো ডাক্তারের চিকিৎসা করাচ্ছ? তহিদ খান, তোর মামনি এক বন্ধু, অনেক ভালো ডাক্তার, সে আমার ট্রিটমেন্ট করছে। গালিব, আচ্ছা, খেয়েছো কিছু? তহিদ খান, না, আমার তো এখন টাইম মতো খেতে হয়।
সবকিছু 8টায় খাবো। সকাল 8টায় সবাই খেতে বসলে গালিব তুবাকে দেখতে পায় না, তাই উঠে তুবাকে খুঁজতে যাচ্ছিল। তহিদ খান বলে, আবরার খাওয়া ছেড়ে কোথায় যাচ্ছ? গালিব কিছু বলতে পারল না, আবার বসে পড়ল চেয়ারে। খাওয়া শেষ করে অনেকে জিজ্ঞাসা করলো, তুবা কোথায়? ভাবি তো ঘুমাচ্ছে। অনেক নাকি ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়েছে। গালিব গিয়ে দেখে তুবার ছোট্ট শরীরটা গুটিয়ে ঘুমাচ্ছে বিড়াল ছানার মতন। গালিব পাজাখোলা করে উঠিয়ে নিয়ে গেল মাহিনের রুমে। তুবাকে শুইয়ে দিয়ে গালিবও শুয়ে পড়ে তুবার পাশে। মৌকে তার 1 সেকেন্ডও বিশ্বাস নেই, তাই গালিব রিস্ক নিতে চায় না। গালিব ঘুমিয়ে পড়ল। সকাল 11টার খিদের জ্বালায় তুবার ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে গালিবের বুকে। তুবা, কিরে, আমি কি ঘুমের মধ্যে হাঁটা শুরু করলাম? এই ঘরে কিভাবে আসলাম? গালিব, না বউ, তুমি হেঁটে আসোনি, আমি তোমাকে নিয়ে এসেছি। তুবা, কেন নিয়ে এসেছেন? কালকে যা। গালিব, বলো, কি যেন বলছিলে? গালিব, তুবা, না কিছু না, আমার ক্ষুধা লেগেছে, আমি নিচে যাব। তুবা নিচে গেল। অনেকে নিয়ে খেতে চলে গেল। খাওয়া শেষ করে অনেক তুবা রেডি হতে চলে গেল। বিকেলে বিয়ের অনুষ্ঠান শুরু হলে বরপক্ষ এসে পড়ে। সবার খাওয়ার শেষ পর্ব করে বিয়ে পড়ানোর আগ মুহূর্তে নিলয় আসে অভি এবং তার বাবা মাকে নিয়ে। গালিব এগিয়ে গিয়ে বলে, গালিব, হ্যালো মিস্টার আহসান, আমি আপনাদের একে কোম্পানির ওনারের ছেলে আবরার খান। গালিব, মিস্টার আহসান, নাইস টু মিট ইউ স্যার। আমার সৌভাগ্য আপনার সাথে দেখা হলো আমার। গালিব, জি, আসছে জন্য এখানে ডাকা। আপনার ছেলের সাথে আমার ফুপির মেয়ে বিয়ে দিতে চাচ্ছি। আপনার কোনো আপত্তি নেই তো? মিস্টার আহসান, না স্যার, আপনাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে দিবেন, এটা তো আমাদের সৌভাগ্য। গালিব, ওকে, আপনারা বসুন, আমি বিয়ের ব্যবস্থা করছি। গালিব অভির কাছে গেল। গালিব, হ্যালো ব্রো, কেমন আছো? অভি চুপচাপ আছে। গালিব চলে গেল তার ফুপির কাছে। তার ফুপি আর ফুপাকে ডাকলো। রূপা চৌধুরী, কি হয়েছে বাবা, এভাবে ডাকছিস কেন? গালিব, তোমার ছোট মেয়ে তো ঝামেলা পাকিয়ে দিয়েছে। রূপা চৌধুরী, কি করেছে মো? গালিব, অভিকে তো চেনোই, ওই ছেলে মৌয়ের জন্য সুইসাইড করতে গিয়েছিল। তোমার মেয়ে ওই ছেলের সাথে প্রতারণা করেছে। এখন তার বাবা মা তোমাদের সাথে কথা বলতে এসেছে। তোমরা যদি ঠিকঠাক কথা না শোনো তাহলে পুলিশের কাছে যাবে। তাদের একমাত্র ছেলে মারা গেলে তোমরা ফেঁসে যাবে। রূপা চৌধুরী খুব সহজ সরল একজন মানুষ, তাই গালিব যা বলল সবটাই বিশ্বাস করে নিয়েছে। রূপা চৌধুরী, বাবা আবরার, এখন তাহলে কি হবে? এই বিয়ে বাড়িতে ঝামেলা হলে তো সমস্যা। মোজাম্মেল চৌধুরী, আমি বারবার বলেছি তোমার ছোট মেয়ে বেড়ে যাচ্ছে বেশি, তখন কথা শোনোনি, এখন ঠেলা সামলাও। বাবা আবরার, তুমি এই ঝামেলা সামলাও, আমি এত সবকিছু একসাথে সামলাতে পারবো না। রূপা চৌধুরী মৌকে নিয়ে এসে ঠাস করে কষে 2 গালে চড় বসিয়ে দিল। রূপা চৌধুরী, বেয়াদব মেয়ে, এই জন্যই আমি তোকে এতটা লাই দিয়েছিলাম মানুষের মন নিয়ে খেলা করার জন্য। মো, কি করলাম আম্মু আমি? গালিব, আজ তোর বিয়ে অভিকের সাথে, যা রেডি হয়ে নে। মো, কার বিয়ে? আবার কার সাথে? আমি কেন অভিকে বিয়ে করতে যাব? গালিব মৌয়ের কাছে এসে বলল, চুপচাপ রাজি হয়ে যা, আর না হলে ফুপকে সব কিছু বলে দেব যে তুই আমার কলিজায় হাত দিয়েছিলি, আর বানিয়ে আরো বেশি বলবো।
মো চুপ হয়ে যায়। মো জানে গালিব যেটা বলবে তার বাবা মা সেটাই বিশ্বাস করবে। তা আর রাতে করা কাজের পর থেকে গালিব কি পরিমাণে সাইকো সেটা বুঝে গেছে মো। তাই মো বলল, তোমরা যা সিদ্ধান্ত নিবে তাই হবে, তবে আমার আরো কিছুদিন সময় লাগবে। গালিব, তোর আজ বিয়ে হবে, কিন্তু এটা শুধু আমাদের পরিবার আর অভির পরিবার জানবে। তুই এই বাড়িতেই থাকবি। গালিব, ফুপি, আমার জানা মতে অভি ভালো ছেলে। আমি খোঁজ নিয়েছি আর ওর বাবা আব্বুর কোম্পানিতে আছেন, আর আমি আব্বুকে বলে অভিকে একটা ভালো পজিশনে নিয়ে দেব। তারপরে অনুষ্ঠান করে বিয়ে দিব। কি বলো ফুপু আব্বা? মোজাম্মেল চৌধুরী, তুমি যেটা ভালো মনে করো বাবা। গালিব, আচ্ছা, আগে মনির বিদায় হয়ে যাক, তারপরে না হয় এদিকটা সামলাবো। গালিব নিচে এসে দেখে তুবা একটা কালো রঙের শাড়ি পরে হালকা মেকআপের সাথে। গালিব মনে মনে বলে, এই মেয়ে বারবার আমাকে ছুরির আঘাত করে তার রূপ দিয়ে। গালিব তুবার কাছে গিয়ে বলে, বউ, ইউ লুকিং সো প্রিটি। সামথিং নিড সুইটহার্ট। তুবা মনে মনে বলে, এই লোক কি এখনো সবার সামনে কিছু করে বসবে নাকি? তুবা, আপনি রেডি হবেন কখন? বিয়ে তো শুরু হয়ে যাবে এক্ষুনি। গালিব, আমার আগে আদর চাই, তারপরে যাব। তুবা, আপনি থাকেন এভাবে, আমার কি? আমি কিছু দিতে পারবো না। গালিব টুক করে তুবার কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো, আবার সেকেন্ডের মধ্যেই ছেড়ে দিল। এত তাড়াতাড়ি সবকিছু হয়েছে যে তুবার সব মাথার উপর দিয়ে গেল। গালিব তার ফুপা আব্বাকে নিয়ে অভির বাবা মার সাথে পরিচয় করিয়ে দিল। দুই পরিবারের কথা বলল। অভির সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। গালিব, ব্রো, বিয়ের জন্য রেডি তো? অভি, কার বিয়ে? গালিব, তোমার আর ময়ের বিয়ে। কালকে তো তোমার শাস্তি পেয়ে গেছো, আজ ময়ের শাস্তি দিব, তোমার সাথে বিয়ে দেব। গালিব, ভাইয়া মৌ তো। গালিব, তোমার সেই সব চিন্তা করতে হবে না, শুধু সারা জীবন মন প্রাণ দিয়ে ভালোবাসবে, যাতে সে কোনোদিন আফসোস না করে যে তোমাকে বিয়ে করে তার জীবন শেষ হয়ে গেছে। অভি, ভাইয়া, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মৌকে খুশি রাখার। গালিব, আর হ্যাঁ, কাল যেটা করেছে সেটার জন্য কিন্তু আমি তোমাদের বিয়ে দিচ্ছি না। মৌ তোমাকে ব্যবহার করেছে, তাই এটা ওকে শাস্তি দিলাম। মনির বিয়ে সম্পন্ন হলো। মনিকে বিদায় দিয়ে গালিব তৌহিদ খানের কাছে গেল। গালিব, বাবা, তোমার কোম্পানিতে মিস্টার আহসান নামে কেউ জব করে? তৌহিদ খান, আমি ঠিক বলতে পারবো না বাবা, আমি তো অনেক দিন ধরে অসুস্থ, আর এখন তো অফিস তোর মামনি সামলায়। গালিব, আচ্ছা ঠিক আছে আয়া, আচ্ছা ঠিক আছে, সেটা ব্যাপার না। তুমি মামনিকে বলে একটা ভালো পজিশন করে রাখতে বলো তো। তৌহিদ খান, সেটা না হয় বললাম, কিন্তু কার জন্য? গালিব, ময়ের আজ বিয়ে, ওরা দুইজন দুইজনকে ভালোবাসে, আজ বিয়ে, তাই ছেলেটার একটা জব দরকার। ওই ছেলের বাবা আমাদের কোম্পানিতে আছেন, তাই জিজ্ঞাসা করলাম। তৌহিদ খান, আচ্ছা, আমি তোর মামুনিকে বলে দেব। কিছুক্ষণ পর মৌ আর অভিগের বিয়ে সম্পন্ন হলো। মৌকে দেখে মনে হচ্ছে সে এই বিয়েতে খুশি না, কিন্তু তুবা আর অনির মাথার উপর দিয়ে যাচ্ছে সব। সবচেয়ে বেশি অবাক হয়েছে অনি। কি হচ্ছে এসব? নীলা আপু নিয়ে খেতে গিয়ে তুবার কি হচ্ছে এসব? নীলা আপু নিয়ে খেতে গিয়ে তুবা নিয়ে হয়ে গেল। এই লাইনটা একদম ফালতু লিখেছে। আবার বিয়ে হয়ে গেল। আচ্ছা, নিয়ে হয়ে গেল লিখেছে।
আবার মনিয়াপুর বিয়ে খেতে এসে মৌ এর বিয়ে। ও আচ্ছা, কি হচ্ছে এসব? নীলাপুর বিয়ে খেতে গিয়ে তুবার বিয়ে হয়ে গেল, আবার মনিয়াপুর বিয়ে খেতে এসে মৌয়ের বিয়ে হয়ে গেল। কি লিখেছে আল্লাহ, এই উপন্যাসটা এত কঠিন কেন? অনি মনে মনে বলল, ভাগ্যিস আমার কোনো বড় বোন নেই, না হলে আমারও বিয়ে হয়ে যেত একদিনই। তুবা, এই অনি, আমার মনে হচ্ছে এই বিয়েতেও তোমার ভাইয়ের কারসাজি আছে। গালিব সাইড থেকে বলল, গালিব সুইটহার্ট, ঠিক ধরেছ, আমি বিয়ে দিচ্ছি। আমার না একটা বিয়ে খেয়ে পোষায় না, তাই দুইটা বিয়ে দিয়ে দিলাম। বিয়ে সম্পন্ন করে নিলয় অভিকের বাবা মাকে নিয়ে গেল। অভিককে আজ যেতে দেয়নি গালিব। মাহিনকে দিয়েছে বাসর ঘর সাজানোর দায়িত্বে। মাহিন মনে মনে বলল, সারা জীবন মনে হয় অন্যের বাসর ঘর সাজাতে হবে, আমার নিজের মনে হয় এই জীবনে আর বাসর করা হবে না। গালিব, ব্রো চিল, মৌকে ওই বাড়িতে উঠিয়ে নেওয়ার আগেই ফুপির ঘরে বউ আনার ব্যবস্থা করব। মাহিন, সত্যি বলছো ব্রো? ইউ আর গ্রেট ব্রো। মাহিন গালিবকে হাঁক করতে যাচ্ছিল। গালিব, দূরে থাক, আমার কাছে আসবি না, তোর এই চিক্কু স্বভাব এখনো গেল না। মাহিনকে সব বুঝিয়ে দিয়ে গালিব তুবাকে নিয়ে চলে যাচ্ছে। রূপা চৌধুরী মোজাম্মেল চৌধুরী থেকে যেতে বলেছিল, কিন্তু কাল কলেজ আছে বলে গালিব থাকলো না। অনি, তৌহিদ খান আর আসমা খান থেকে গেলেন। গালিব তুবাকে নিয়ে আসছিল এমন সময় গালিবের ফোন বেজে ওঠে। গালিব, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, বাবা তুবার আব্বু স্টক করেছে, তুবাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। গালিব, আম্মু আমি আসছি, আপনি টেনশন করিয়েন না। গালিব ফোন রেখে জোরে ড্রাইভ করতে শুরু করলো। তুবা বলল, কি হয়েছে, এভাবে ড্রাইভ করছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। গালিব, কিছু হবে না, তুমি সিট বেল্ট বেঁধে নাও। গালিব, আম্মু কেন ফোন করেছে? আম্মু ফোন করে কি বলল? গালিব নিশ্চুপ। তুবা, কিছু বলছেন না কেন, কি হয়েছে প্লিজ বলুন। গালিব, তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই হসপিটালে ভর্তি হয়েছে। টেনশন করো না, আব্বু ঠিক আছে। তুবার বুক ধড়ফড় করছে। তুবা সব থেকে তার আব্বুকে বেশি ভালোবাসে, আজ সে মানুষটার অসুস্থ। তুবা প্লিজ, আপনি তাড়াতাড়ি চলুন, আমার কিছু ভালো লাগছে না, আমাকে আমার আব্বুর কাছে নিয়ে চলুন। গালিব, কেঁদো না সুইটহার্ট, আমরা এসে পড়েছি, এত প্যানিক হয়েও না, কিছু হবে না আব্বুর। তুবা কান্না করেই যাচ্ছে। তুবা তাড়াতাড়ি করে তার বোন নীলাকে ফোন দিল। তুবা, এ আপু, কি হয়েছে রে আব্বুর? তোরা কেউ একটাবার বললি না কেন আমাকে? আপু, আব্বু ঠিক আছে, ঠিক হয়ে যাবে তো? নীলা, বোন তুই কান্না করিস না, আব্বু ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। তুবা, আম্মু কোথায় রে? নীলা, আব্বুর পাশে বসে আছে, তুই টেনশন করিস না, আব্বু ঠিক হয়ে যাবে। ফোন কেটে দিল। 3 ঘন্টার রাস্তা। গালিব জোরে ড্রাইভ করছে। তুবা যেন মনে হচ্ছে এই রাস্তা আজ শেষ হবে না, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তুবা বারবার গালিবকে বলছে, আর কতক্ষণ লাগবে? গালিব, আর একটু শোনা, তুমি শান্ত হও প্লিজ। 2 ঘন্টা পরে গালিব তুবাকে হসপিটালে নিয়ে আসে। তুবা দ্রুত তার বাবার কাছে চলে যায়। তুবা বাবার মুখে অক্সিজেন লাগানো। তুবাকে দেখে ফিরোজ আহমেদ কিছু বলার চেষ্টা করছে। তুবা বুঝতে পারছে না তার বাবা কি বলছে। তুবা, আম্মু, আব্বু কি বলছে বুঝতে পারছি না। আব্বু, তুমি ঠিক হয়ে যাবে, কিছু হবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে, আমি তোমার কাছেই থাকবো। আমরা আবার আগের মতন একসাথে খেলা করব, গল্প করব। ফিরোজ আহমেদ অনেক কথা বলছে, কিছু বোঝা যাচ্ছে না। গালিব ডাক্তারের সাথে কথা বলছিল। গালিব, ডাক্তার, আমার শ্বশুরের এখন কি অবস্থা? ডাক্তার,
দেখুন, রোগীর অবস্থা খুব খারাপ, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আবার প্রেশার হাই, ডায়ালাইসিস করাও পসিবল না, আগে প্রেশার কমাতে হবে। গালিব ডাক্তার, আর কোনো অপশন নেই? যত টাকা লাগে লাগুক, আপনি ব্যবস্থা করুন। আমি অ্যাট এনি কস্ট রোগীকে বাঁচাতে চাই। ডাক্তার, দেখুন, প্রেশার না কমা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। ফিরোজ আহমেদ একবার উচ্চারণ করলো, গালিব। নীলা দৌড়ে গেল গালিবের কাছে। নীলা, তোকে আব্বু দেখতে চাচ্ছে, একটু ভেতরে আয়। গালিব দ্রুত পায়ে চালিয়ে ভেতরে গেল। ফিরোজ আহমেদ নীলাকে আর নিলয়কে ইশারা করে ডাকলো। তারা কাছাকাছি গেল। তুবা গালিবকে ইশারা করে ডেকে তুবার হাত গালিবের হাতে দিয়ে বলল, আমার মেয়েকে দেখে রেখো বাবা। গালিব, আপনার কিছু হবে না আব্বু, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আপনি ঠিক হয়ে যাবেন, ডাক্তার সব ব্যবস্থা করছে। তুবা, আব্বু তুমি ঠিক হয়ে যাবা, কোনো টেনশন করো না। ফিরোজ আহমেদ তুবার হাতে নিজের বুকে নিয়ে 3বার জোরে জোরে নিঃশ্বাস নিল। তুবা, আব্বু 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 কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তুবার কথায় সবাই দেখে গালিব ডাক্তারকে ডাক দিল। ডাক্তার এসে দেখলো চেক করে, ইনজেকশন পুশ করে বুকের হাত দিয়ে চাপ দিতে লাগলো, কিন্তু 5 মিনিট পরে মনিটরে ডট ডট চিহ্নগুলো সোজা হয়ে গেল। ডাক্তার, I am sorry Mr. Galib, he is no more. তুবা, আব্বু রে, তোমার কিছু হতে পারে না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি এখন কার সাথে কথা বলবো? কে আমাকে ঘুম থেকে ডেকে দিবে? আব্বু, একটু কথা বলো না। তুবার চোখে পানি নেই, সবাই কান্না করছে, কিন্তু তুবা কান্না করতে পারছে না। তুবা ICU থেকে বেরিয়ে দরজার সামনে বসে আছে। নীলা এসে তুবাকে সান্ত্বনা দিচ্ছে। তুবা এবার নীলাকে ধরে কান্না করে দেয়। আব্বু কেন চলে গেল আমাদের ছেড়ে? এখন কি হবে আমাদের? 1 মাস পর তুবার বাবা মারা যাওয়ার পরে তুবা চুপচাপ হয়ে গেছে। গালিব আর তেমন দুষ্টুমি করে না। তুবা সবসময় কান্না করে তার বাবার ছবি দেখে। সকালে গালিবের সাথে কলেজে যায়, কলেজ শেষ করে মিসেস ফাতেমার কাছে যায়, সন্ধ্যায় গালিব গিয়ে নিয়ে আসে। এভাবে 1 মাস পার করছে। তহিদুল খান গালিবকে কোম্পানিতে জয়েন্ট হওয়ার কথা বলেছেন, গালিব না করে দেয়, তাই তহিদুল খান আর কথা বাড়ায়নি। সবাই সবার কর্মজীবনে ব্যস্ত। তুবা কলেজ শেষ করে মিসেস ফাতেমার কাছে এসেছে, নীলাও এসেছে। নীলা প্রেগনেন্ট, 3 মাসের বিয়ের পরই কনসিভ করেছে। নিলয় ব্যস্ত থাকায় মিসেস ফাতেমা আর তুবা ডাক্তারের কাছে নিয়ে যাবে। বিকেলে তুবা ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু টেস্ট আর আলট্রা দিল বাচ্চা ঠিক আছে কিনা দেখার জন্য। সব টেস্ট শেষ করে ডাক্তার রিপোর্ট দেখে বলল, টুইন্স বেবি হবে নীলার। তুবা আর মিসেস ফাতেমা আলহামদুলিল্লাহ পড়ে। তুবা অনেক খুশি। ডাক্তার দেখিয়ে তুবারা বাসায় আসে। এসে দেখে গালিব আর নিলয় দুইজনেই বাইরে দাঁড়িয়ে গল্প করছে। তুবা, আপনি কখন এলেন? ফোন দিতে পারতেন। গালিব, ফোন দিয়েছিলাম, নিলয় এসে গেল তাই আর ফোন দিইনি। তো ডাক্তার কি বলল? বাবু ঠিক আছে তো? তুবা, ভেতরে চলুন, সব বলছি। সবাই ভেতরে এলো। তুবা সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। মেয়েটা এই 1 মাসে অনেক ম্যাচিওর হয়ে গেছে, সবকিছু সামলে নিয়ে শিখে গেছে। তুবা, আজ একটা সুখবর আছে, তার আগে নিলয় ভাইয়া বলেন সারপ্রাইজটা ভালো লাগলে কি খাওয়াবেন?
নিলয় 10টা নয় 5টা নয়, একটা মাত্র গালিব নিলয়ের ওপরে চোখ পাকিয়ে দেয়। নিলয়, বোন বোন, তুমি যা চাইবে তাই হবে। এখন বলো সুখবর। কি সুখবর? তুবা, আপুর টুইন্স বেবি হবে ভাইয়া। নিলয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গালিব, কংগ্রেচুলেশন ব্রো, তুই একসাথে ডাবল আব্বা হয়ে যাবি। সবাই গল্প করে খাওয়া শেষ করে বসে আছে। নিলয়, আম্মা একটা কথা বলতে চাচ্ছিলাম। মিসেস ফাতেমা, জি বাবা বলো। জিসানের একটা বিয়ে দিলে কেমন হতো? আপনার একাকিত্ব দূর হতো। মিসেস ফাতেমা, না বাবা, আমি একা ভালো আছি, তবে ছেলেকে আমার বিয়ে দিতে হবে। ও এবার ছুটিতে আসুক, তারপরে না হয় এই বিষয়ে কথা বলবো। গালিব, তোমার রাতে অনেক হলো, বাসায় যাই এবার কি বলো? নিলয়, আমাদেরও যেতে হবে। সবাই বেরিয়ে গেল। তুবা গাড়িতে বসে আছে। আজ মন একটু ভালো, দেখে বোঝা যাচ্ছে। গালিব, ও একটা কথা বলি? তুবা, গালিব, তোমাকে আজ পরীর মতন লাগছে। তুমি হাসলে পুরো পৃথিবী হাসে, আমার কাছে মনে হয়। তুবা, আজ আমি অনেক খুশি। জানেন তো আপুর বেবি হবে, তাও আবার 2টা। আমার টুইন্স বেবি খুব ভালো লাগে। চলুন আমরাও বেবি নেই না 2টা। গালিবের কাশি এসে যায় তুবার কথায়। মেয়ে বলে কি 1 মাস হচ্ছে একটা বার আমি আদর পর্যন্ত করিনি, আর বাচ্চা কি করে এনে দেব? গালিব, আমার তো বাসায় একটা বাচ্চা আছে, সেটাই সামলাতে আমি হিমশিম খাচ্ছি। তুবা, ওই আমাদের বাসায় তো বাচ্চা নাই। গালিব, এই যে আমার পাশে বসে আছে। তুবা, মোটেও না, আমি যথেষ্ট বড় হয়েছি। গালিব এই টপিক বাদ দেওয়ার জন্য বলে, ঈদে কি নিবে সেটা বলো। তুবা, 5টা শাড়ি, 5টা 3 পিস নিব, 5টা ব্যাগ আর 5 জোড়া জুতা। গালিব, আর কিছু লাগবে না বউ? তুবা, হ্যাঁ লাগবে তো। গালিব, আর কি লাগবে শুনি? তুবা, আমার ড্রেসের সাথে কালার ম্যাচ করে আপনার 10টা শার্ট আর পাঞ্জাবি নেবেন, আর একটা বাচ্চা। গালিব বাড়িতে চলে আসে, জোরে ব্রেক কষে। তুবা, কি হলো? গালিব, বাড়ি এসে গেছে, চলো ভেতরে চলো। গালিব গাড়ি থেকে নেমে সামনে যাচ্ছে। তুবা, আমার কিন্তু বাচ্চা লাগবে। আপনি যদি শপিং এর কথা বলে টপিক চেঞ্জ করার চেষ্টা করেন, চেষ্টা করুন, আমি ভুলিনি। আল্লাহ মাফ তো। গালিব যেতে যেতে বলল, গালিব সুইটহার্ট, বাচ্চা যদি কিনে আনার জিনিস হতো আমি এক্ষুনি এনে দিতাম। তুমি নিজে এখনো অনেক ছোট, আগে বড় হও, তারপরে 2টা না, একসাথে 4টা বাচ্চা নিও। গালিব ফ্রেশ হয়ে শুয়ে আছে। তুবা মুখ ঝুলিয়ে আছে। গালিব বুঝতে পারছে তুবার এই বাচ্চামি, তাই সে পাত্তা দিচ্ছে না। সামনে ফাইনাল পরীক্ষা, আর এখনই বাচ্চামি শুরু করলে সেটা মেনে নিবে না। গালিব ল্যাপটপে কাজ করতে করতে কিছু একটা দেখে অভিকে কল দিল। অভি, আসসালামু আলাইকুম ভাইয়া। গালিব, ওয়ালাইকুম আসসালাম। অভি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, জি ভাইয়া ভালো আছি। গালিব, আমার একটা হেল্প করতে পারবা? কোম্পানির অ্যাকাউন্ট লিস্টটা আমাকে একটু সেন্ড করতে পারবে কাল? অভি, ভাইয়া আমি এক্ষুনি দিচ্ছি। আমি ল্যাপটপ নিয়ে এসেছি সাথে করে। গালিব, গ্রেট, তাহলে একটু দাও। অভি ডকুমেন্ট সেন্ড করলে গালিব সেটা দেখা শুরু করে। গালিব, যেটা ভেবেছিলাম সেটাই হলো, এখন শুধু প্রমাণের অপেক্ষা। গালিব তৌহিদ খানকে কল দিল। গালিব, আসসালামু আলাইকুম আব্বু। তৌহিদ খান, ওয়ালাইকুম আসসালাম বাবা। গালিব, আব্বু আমি কালকে থেকে কোম্পানিতে জয়েন্ট হতে চাচ্ছি, তোমার কি কোনো আপত্তি আছে? গালিব, আপত্তি থাকবে কেন বাবা, আমার সব কিছু তো
তোকে সব সামলাতে হবে। গালিব: আচ্ছা আব্বু, আমি কাল থেকে অফিসে যাব। গালিব ফোন কেটে দেখে তুবা উল্টো পাশে শুয়ে আছে। গালিব পেছন থেকে তুবাকে জড়িয়ে ধরে বলে, গালিব তোমার পরীক্ষা শেষ হোক, তারপর বাবুর প্রিপারেশন নিব সুইটহার্ট, ওকে? রাগ করো না আমার লক্ষ্মী বউ। তুবা: তাহলে 2টা বেবি লাগবে একসাথে। গালিব: সুইটহার্ট, 2টা বেবি নিলে পরিশ্রম করতে হবে বেশি, আর তুমি তো আমি একটু বেসামাল হলেই কান্নাকাটি করে দাও। তুবা: আপনি তো একটু সফট হতে পারেন। গালিব: আমার এইসব পোষায় না সুইটহার্ট। তুবা: আপনি তো নিজের মধ্যে থাকেন না, অসভ্য পুরুষ একটা। গালিব: সুইটহার্ট, আসো তাহলে একটু অসভ্যতা করি। গালিব তুবাতে মজে গেল। তুবা হাত পা ছোটাছুটি করছে, কিন্তু ছাড় পায় না। সকালে তুবা উঠে ব্রেকফাস্ট বানায়। মিসেস ফাতেমার কাছে সব রান্না শিখেছে তুবা, এখন পাক্কা রাঁধুনি। সকালে রুটি, আলু ভাজা, মুরগি রান্না করেছে। গালিব জিম থেকে এসে দেখে রান্না শেষ। ফ্রেশ হয়ে এসে খাবার খেলো। গালিব: আমার আজ ফিরতে লেট হবে, তুমি পারলে বিকেলে চলে এসো। তুবা: আচ্ছা ঠিক আছে। দুজনেই কলেজে আসলো। তুবা ক্লাস শেষ করে অনিকে বলল আমাদের বাসায় যাবে আজ। তোমার ভাইয়া অফিসে যাবে, আম্মুর সাথে দেখা করে বাসায় চলে যেতে বলেছে। অনি: আচ্ছা চলো, সমস্যা নেই। আজ ভালো লাগছিল না, আন্টির রান্না খেলে মন ভালো হয়ে যাবে। তুবা গালিবের কাছে গেল। তুবা: আমি আর অনি আম্মুর ওইখানে যাচ্ছি। গালিব: 5 মিনিট অপেক্ষা করো, আমি তোমাদের ড্রপ করে দিব। তুবাদের নামিয়ে দিয়ে গালিব অফিসে গেল। আজ প্রথম গালিব অফিসে এসেছে, তাই তাকে ওয়েলকাম করবে বলে সবাই দাঁড়িয়ে আছে। গালিব গাড়ি থেকে নামলে অভি একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে ওয়েলকাম জানালো। গালিব সবার উদ্দেশ্যে বলল, গালিব, আমি এভাবে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। সবাই সবার কাজে মনোযোগ দিন। গালিব তার বাবার রুমের দিকে গেল। আসমা খান গালিবের পেছনে যাচ্ছে। আসমা: আবরার, আজ থেকে এই সিইও চেয়ার তোমার। আমি আজ থেকে রিল্যাক্স করব। আর এখন শুধু অনির বিয়ে দেওয়ার পালা, তাহলেই আমার দায়িত্ব শেষ। গালিব: ঠিক বলেছ মামুনি, এখন থেকে আমি সব সামলে নিব, তোমাকে আর টেনশন করতে হবে না। মামুনি, আমি একটু সবার সাথে কথা বলতে চাই। তুমি ম্যানেজারকে বলে কনফারেন্সের একটা ব্যবস্থা করতে পারবে? আসমা খান: আচ্ছা, আমি ব্যবস্থা করছি। তুবা আর অনি গিয়ে দেখে জিসান এসেছে। তুবা এসে তার ভাইকে সালাম দিল। অনিও সালাম দিল। তুবা: ভাইয়া কখন আসলে? জিসান: সকালে এসেছি। অনি চুপচাপ বসে আছে, কারণ জিসান অনিকে ফোন করে অনেক কথা শুনিয়েছে। বারবার ফোন দেওয়ায় জিসান অনেক বিরক্ত হয়েছিল, তাই অনিকে যা নয় তাই বলে দিয়েছে। মিসেস ফাতেমা এসে জিসানের পাশে বসল। মিসেস ফাতেমা: বাবা জিসান, আমি একটা কথা বলতে চাচ্ছি, যদি কিছু মনে না করিস। জিসান: বলো মা, কি বলতে চাও? মিসেস ফাতেমা: বাবা, অনেক দিন তো হলো, এবার একটা বিয়ে করে নিতি না? আমি বলছিলাম কি, তোর যদি পছন্দের কেউ থাকে আমাকে বলতে পারিস, আমি মেয়ের ফ্যামিলিতে কথা বলে নিব। জিসান অনির পাশে তাকালো। অনি মুখ নিচু করে আছে। জিসান অনির পাশে তাকিয়ে বলল, জিসান: আমার পছন্দের কেউ নেই আব্বু, আম্মু, তোমাদের পছন্দই আমার পছন্দ। অনি জিসানের কথা শুনে জিসানের দিকে তাকালো, একটু অভিমানী হাসি দিয়ে আবার মুখ নিচু করে নিল। মিসেস ফাতেমা: বাবা, তুই তো এবার অনেক দিনের ছুটিতে এসেছিস, তাহলে আমি কি বিয়ের জন্য মেয়ে খুঁজবো? জিসান: সমস্যা নেই মা, তুমি রিল্যাক্সে বউ খোঁজো, আমার এখনো অনেক সময় আছে। তুবা: ভাইয়া, তুই এই সময়ে বিয়ে করলে আপু তো এনজয় করতে পারবে না, এটা কি ঠিক বল?
ঠিক বলল? আমাদের একমাত্র বড় বোন, আমারও তো সামনে পরীক্ষা। মিসেস ফাতেমা, এই মেয়ে সবসময় ঝামেলা পাকায়। মেয়ে দেখলেই কি বিয়ে হয়ে যায়? তুবা, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। গালিব অফিসে বসে কাজ করছে। অভি সব কিছু দেখিয়ে দিচ্ছে। তৌহিদ খান ফোন দিল। গালিব: আসসালামু আলাইকুম আব্বু। তৌহিদ: ওয়ালাইকুম আসসালাম বাবা। অফিসের প্রথম দিন কেমন লাগছে? গালিব: ভালোই আব্বু। মামুনি অনেক পরিশ্রম করেছে তোমার কোম্পানিতে দেখতে পাচ্ছি। তৌহিদ: হ্যাঁ, তোর মামুনি নিজের মতন করে কোম্পানি সামলিয়েছে। গালিব: হ্যাঁ আব্বু, আমি সব দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি বাসায় ফিরে তোমাকে ফোন করব। তৌহিদ খান: কাল একটু এই বাড়িতে আসবি বৌমাকে নিয়ে? তোর মামুনি অনির বিয়ের সম্পর্কে কথা বলতে চাচ্ছিল। গালিব: সামনে তোমার বৌমার আর অনির ফাইনাল পরীক্ষা। আগে পরীক্ষা শেষ হোক, তারপরেই এই বিষয়ে কথা হবে। তৌহিদ খান: আচ্ছা, আমি তবুও কাল একবার এই বাড়িতে এসো বৌমাকে নিয়ে। গালিব ফোন রেখে অভির সাথে কথা বলছে। গালিব: অভি, আমার এই অ্যাকাউন্টের সব ডিটেইলস লাগবে এনিহাও। অভি: আচ্ছা ভাইয়া, আমি চেষ্টা করব। তবে ভাইয়া, আমাদের এই কাজ খুব সাবধানে করতে হবে। তা না হলে জানাজানি হলে সাবধান হয়ে যেতে পারে। গালিব ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 4টা বাজে। গালিব ফোন হাতে নিয়ে তুবাকে ফোন দিল। আসসালামু আলাইকুম বিবিজান। ওয়ালাইকুম আসসালাম। কোথায় কোথায় তুমি এখন? আম্মুর ওইখানেই আছো? ভাইয়া এসেছে, তাই ভাইয়া রেখে আসবে বলেছে। বউ, এনার্জি শেষ হয়ে গেছে, একটু চার্জ দিয়ে দাও না। বেশরম পুরুষ, 3 দিন লজ্জা শরম উঠে যাচ্ছে। দাও না বউ, এমন করো না। একটা দাও। একটা দাও শুধু। পারবো না, সবাই আছে আমার সাথে। সুইটহার্ট, আজ বাসায় গেলে তোমার খবর আছে। আমার জিনিস আমি আদায় করে নিতে জানি। আমি তাহলে আজ আম্মুর এইখানেই থাকবো, দেখে নিয়েন। আমি কি আম্মুর বাসার রাস্তা চিনি না? তুবা তুবা আচ্ছা আচ্ছা। ফোন কেটে দিয়ে মেসেজ দিল, এনার্জি ফুল করে দিয়েছি, আর কিছু করবেন না বলে দিলাম। ভাইয়া তুবা ভাই আমি বাড়ি যাব। অনি যাবে চলে, আমাদের রেখে আসো। অনি: ভাবি তুমি যাও, আমি একা যেতে পারবো। এমা, তা কেন? ভাইয়া আমাকে রেখে তোমাকে দিতে যাবে। জিসান: ও যখন বলছে ও যেতে পারবে তাহলে যাক না, এত জেদ করছিস কেন? আর ওর তো গাড়ি আছে, যেতে সমস্যা হবে না। অনি আর কিছু না বলেই মিসেস ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। জিসান বাইকে করে তুবাকে রেখে আসলো। তুবা বাসায় এসে রাতের জন্য রান্না করতে বসলো। রাত 10টা বেজে গেছে, এখনো গালিব আসছে না দেখে তুবার টেনশন হচ্ছে। তুবা ফোন দিবে এমন সময় গাড়ির শব্দ পায়। গালিব দরজা খুলবে তার আগেই তুবা দরজা খুলে দেয়। গালিব: সুইটহার্ট, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? এত দেরি করলেন কেন? অফিসে প্রথম দিন, তাই সবকিছু বুঝে নিতে একটু সময় লেগে গেল। কখন এসেছো তুমি আম্মুর ওখান থেকে? আপনার সাথে কথা বলার পরেই। গালিব উপরে চলে গেল ফ্রেশ হতে। খেতে বসে তুবাকে বলল, কালকে তোমার শ্বশুরবাড়ি যেতে হবে।